আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব যশোর বোর্ড 2025 এর পূর্বের ক্লাসগুলো যারা দেখো নাই সেই ক্লাসগুলো দেখে এই ক্লাসটা করতে আসবে। অন্তত এই ক্লাসগুলো যারা নতুন দেখতেছো তারা আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর যে বেসিক ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখে এসে তারপর এখানে আসবে। ইনশাল্লাহ আপনারা এই চ্যাপ্টার থেকে নাম্বার তুলতে পারবেন। আচ্ছা, এখানে ক নম্বরে করতে বললো 3 ও 4 নং দফার জাবেদা দাখিলা দেখাও। আচ্ছা, এখানে 3 এবং 4 নং বলতে এইটা এবং এটার জাবেদা দিতে বলতেছে। এখন জাবেদা দাখিলা কে দেখাবে বা কোন বইয়ে দেখাবো, ব্যাংক বইয়ে দেখাবো নাকি নগদ বইয়ে? অবশ্যই নগদ বইতে দেখাতে হবে, অর্থাৎ মালিক নিজের বইতে সে জাবেদা দাখিলা দেখাবে। 3 নম্বরে কি বললো, পাওনাদার বরাবর ইস্যুকৃত 10,000 টাকার এবং 14,000 টাকার দুটি চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। এখানে কে ইস্যু করছিল? অবশ্যই মালিক ইস্যু করছে। তাহলে মালিক যখন ইস্যু করছিল অবশ্যই মালিকের বইতে সে জাবাদা দিয়েই কিন্তু এটা ইস্যু করেছিল। মালিকের বই কে? নগদ বইটা হচ্ছে মালিকের। আমরা ব্যাংক সমন্বয় করার সময় সবসময় বলতেছি কয়টা বইয়ের হিসেব করা হয়? দুইটা বই, একটা নগদ বই, একটা হচ্ছে ব্যাংক বই। নগদ বইটা হচ্ছে মালিক নিজে হিসাব নিকাশ করে থাকে। মালিক যখন টাকা পায় সে তার বইয়ে জাবাদা দেয়, আবার কাউকে দিলে তার বইয়ে জাবাদা দিয়েই দেয়। এখানে কিন্তু পাওনাদার বরাবর ইস্যুকৃত বলতে যে মালিকের কাছে টাকা পাইতো তাকে নগদ টাকার বিনিময়ে কি দিছে? চেক দিছে। ইস্যু করা মানে সাইন করে দিয়ে দিছে দুইটি চেক, একটা 10,000 টাকার, একটা 14,000 টাকার। তাহলে এগুলো যখন মালিক দিচ্ছিল তখন তার বইয়ে সে জাবাদা দিয়েই কিন্তু দিছিল। সেই জন্য এই 3 নম্বরটা কোনো জাবাদা এন্ট্রি হবে না। দেখো তো আনসারটা একটু দেখে আসি আমরা। দেখো এখানে ক নম্বর প্রশ্ন, জাবাদা হবে না, নগদ বইতে লিপিবদ্ধ হয়েছে। অর্থাৎ মালিক যখন ইস্যু করে দিছিল তখন সেটা কিন্তু কি করে দিছিল? জাবাদা দিয়েই দিছিল। এরপরটা দেখি 4 নম্বরটা, একজন দেনাদারের নিকট হতে ব্যাংক কর্তৃক 25,000 টাকা কিন্তু নগদ বইতে 17,000 টাকা লিখা হয়েছে। এটার মানে কি? একজন দেনাদারের নিকট হতে ব্যাংক কর্তৃক আদায় 25,000 টাকা। অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, নগদ বই আমার কাছে থাকে আর ব্যাংক অ্যাকাউন্টের হিসাব ব্যাংকে করে থাকে আর কি। এখন মানুষরা, আমি যখন একজন ব্যবসায়ী বা আমার ক্রেতারা আমাকে নগদ টাকাও দিতে পারে, অথবা তাদের একটা অপশন রাখছে আমাকে না দিয়ে সরাসরি আমার ব্যাংকেও জমা দিতে পারে। এই ধরনের একজন দেনাদার থেকে আমি টাকা পাইতাম। অর্থাৎ দেনাদার মানে আমি যার কাছে টাকা পাই। এখানে আমি বলতে এই অঙ্কের ব্যবসায়ী, এখন এই অঙ্কটা আমি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বলে ধরে নিলাম আর কি। আমি বারবার বলে আসছি যখন আমরা অঙ্ক করব তখন আমরা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিজেই করতেছি মনে করব, তখনই আমাদের অঙ্কটা সহজ লাগবে। এখানে দেনাদার বলতে আমি অনেকবার বলেছি কথাটা, দেনাদার বলতে আমরা বা ব্যবসায়ীরা যার কাছে টাকা পাই। সে কি করছে? সে আমাকে না দিয়ে কি করছে? আমার ব্যাংকে জমা দিছে মনে করো। সে কত টাকা জমা দিল? 25,000 টাকা জমা দিয়েছিল। কিন্তু নগদ বইতে, অর্থাৎ আমার বইতে আমি বলে লিখছিলাম কত? 17,000 টাকা। তাহলে 17,000 টাকা জাবাদা দেওয়া আছে। বাকি জাবাদা দেওয়া নাই কত? 25,000 টাকার মধ্যে 17,000 টাকা আমি দিছি। 25 থেকে 17 বিয়োগ দাও, আর 8,000 টাকা আমাকে কি দিতে হবে? জাবাদা দিতে হবে। এখন কিভাবে জাবাদা দেবে? এখন দুইটা হিসাব বের করতে হবে, একটা দেনাদার হিসাব আর একটা কি হিসাব? ব্যাংক হিসাব। এখন দেনাদার যখন ব্যাংকে জমা দিয়েছিল তখন ব্যাংকের পরিমাণ বেড়েছিল। দেনাদার যখন ব্যাংকে টাকাটা জমা দিয়েছিল, আমি যার কাছে টাকা পাইতাম সে আমাকে না দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিছে। তাহলে সেই সময় যখন মনে করো আমার ব্যাংকে আগে ছিল যে 80,000 টাকা, সে যখন আরও 25,000 টাকা জমা বাড়লো না, ব্যাংক বাড়লো না, ব্যাংক বাড়লে ব্যাংক কী হিসাব? সম্পত্তি হিসাব। সম্পত্তি নামে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। সম্পত্তি নামে কী হিসাব? ব্যাংক হিসাবকে ডেবিট। সাথে সাথে দেনাদার, এখানে দেনাদার কী হিসাব? দেনাদার হচ্ছে সম্পত্তি হিসাব। তাহলে যার কাছে টাকা পাইতাম সে কমে যাচ্ছে না, অর্থাৎ দেনাদার কমে যাচ্ছে। দেনাদার কী হিসাব? সম্পত্তি হিসাব। সম্পত্তি কমে যাচ্ছে মানে দেনাদার সম্পত্তি হিসাব বিদায় দেনাদার কমেছে। দেনাদারকে আবার কী হিসেবে রাখা হয়? প্রাপ্য হিসেবেও বলা হয়। তাহলে ব্যাংক নামে সম্পত্তি বাড়লো, ব্যাংক হিসাব ডেবিট। দেনাদারও সম্পদ, দেনাদার নামে সম্পত্তি কমলো, সেজন্য দেনাদার হিসাব কী করবো? ক্রেডিট করব। তাহলে এখানে দেনাদার না দিয়ে আমরা প্রাপ্য হিসেবেও দিতে পারি। যেখানে করছে কিনা উত্তরে দেখি। দেখো এখানে করছে ব্যাংক হিসাব ডেবিট এই 8,000 টাকা, আর প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট 8,000 টাকা। দেনাদার থেকে প্রাপ্ত চেক হিসাবভুক্ত করা হলো, অথবা দেনাদারের সরাসরি ব্যাংকে জমা দান, এভাবে তোমরা পরীক্ষাটা দিতে পারো। আমাদের ক নম্বর আনসারটা করা শেষ হয়ে গেল। এরপরে খ নম্বরটা দেখবো, একদম সহজ প্রশ্ন এটা। উপরোক্ত তথ্যের আলোকে নগদ বইতে লেখা হয়নি, অর্থাৎ নগদ বইতে যেগুলো লেখা হয়নি এমন লেনদেনগুলোর মোট টাকার পরিমাণ। একদম সিম্পল।
প্রশ্ন শুধু দেখে দেখে লিখে দেওয়া। কোনগুলো লিখা হয়নি সেগুলো কিন্তু একবারে ক্লিয়ার বলা আছে। দেখো 1 নম্বরে বলা আছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত মোট 46,000 চেক নগদ বইতে লিখা হয়নি, তাহলে এটা আসবে। নগদ বইতে লিখা হয়নি এটা আসবে। আমি আর বিস্তারিত পড়াচ্ছি না, আমি শুধু লাস্টের অংশটা দেখতেছি, যেগুলো লিখা হয়নি সেগুলো লিখে দিব। তাহলে এই দুইটা আসলো। এরপরে এটা কিন্তু নগদ বইতে লিখা হয়েছিল, কারণ কি দেখো পাওনাদার বরাবর ইস্যুকৃত 10,000 টাকা এবং 14,000 টাকা দুটি চেক এখনও ব্যাংকে উপস্থাপন হয়নি। তাহলে উপস্থাপন হয়নি, ইস্যু করছে কে? অবশ্যই মালিক করছে। অর্থাৎ মালিক নগদ বইয়ে এন্ট্রি দিয়ে জাপতা দিয়ে বা লিখে সেটা কাকে দিছে? মালিকের কাছে যারা টাকা পাইতো তাকে দিছে। পাওনাদার মানে কে? পাওনাদার মানে হচ্ছে আমার কাছে, অর্থাৎ আমি মালিক মনে করো এখন, আমার কাছে যেই পাইতো তাকে। অর্থাৎ আমার কাছে একদম পাওনাদার আসলো, আমার কাছে ক্যাশ টাকা ছিল না, চেক বই ছিল, তাকে বলছি ভাই আমার এখন ক্যাশ টাকা নাই, আপনারা এই দুইটা চেক আমি লিখে দিচ্ছি, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিন। যখন আমি এই দুইটা চেক দুজনকে দিছিলাম তখন আমার বইয়ে আমি লিখিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আমার বই কোনটা? নগদ বইটা হচ্ছে আমার বই, আমার বই আমি লিখিয়ে দিয়েছিলাম। তাহলে আমার বই লিখলে তো এটা আর আসবে না, তাহলে 3 নম্বরটা ক্যান্সেল। 4 নম্বর, একজন দেনাদার নিকট হতে ব্যাংক কর্তৃক আদায়, একজন দেনাদার নিকট হতে ব্যাংক কর্তৃক আদায় কত? 25,000 টাকা, নগদ বইতে লিখা হয়েছে 17,000 টাকা। তাহলে নগদ বইতে লিখছে 17, লিখার কত 25,000, কিন্তু লিখে নাই কত? 8,000, তাহলে 8,000 টাকা আসবে। আশা করি বুঝতে পেরেছো এটা। আবার বলতেছি, আমরা খুঁজতেছি কোনটা? নগদ বইতে লিখা হয়নি এমন লেনদেন, কিন্তু 4 তারিখের মধ্যে ব্যাংকে জমা দিয়েছিল 25,000 টাকা একজন দেনাদার, তার মধ্যে নগদ বইতে লিখছে 17,000, তার লিখে নাই কত? 8,000। কেমনে? 25,000 টাকা থেকে 17,000 টাকা বাদ দাও, এই 8,000 টাকা কিন্তু আমরা লিখব। দেখো তো লিখছে কিনা, একটু দেখে আসি আমরা উত্তরটা। 1 2 3, তাহলে 46,000, 50,000 আর এখানে আসবে 8,000। একটু সিরিয়াল লিখতেছি, একটু দেখে মিলিয়ে আসি আমরা উত্তরের সাথে। দেখো 46,000, 50,000, এই 8,000। এখানে কথাগুলো তোমরা এখানে প্রশ্নে যেভাবে আছে ওইভাবে লিখে দিবা, সাজিয়ে লিখতে। এখানে যেভাবে আছে ওইভাবে লেখার দরকার না, আপনারা নিজেরা একটা বানিয়ে বা ব্যাংক সারা বুঝতে পারার মতো, যারা খাতা কাটবে তারা বুঝতে পারার মতো লিখবা, লেনদেনের সাথে মিলিয়ে আর কি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক নগদ বইতে লেখা হয়নি, ব্যাংক কর্তৃক পাওনাদার পরিশোধ। তোমরা নিজেরা নিজের বাসায় লিখবা, প্রশ্নটা দেখে দেখে লিখতে পারো আর কি। আচ্ছা, আমরা 3টা চলে গেল 4 নম্বর পর্যন্ত। এখন হচ্ছে আমাদের 5 নম্বরটা। 5 নম্বরটা কি বলছে দেখো? নগদভুক্ত হয়নি, অর্থাৎ নগদে লিখে নিন। তাহলে এটা আসবে কত টাকা? 7,000 টাকা। লিখছে কিনা একটু দেখে আসি। দেখো এই 7,000 টাকা লিখছে। এরপরটা যাই, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 700 টাকা এবং ধার্যকৃত চার্জ 200 টাকা নগদ বইতে লিখা হয়নি। এখানে দুইটা লেনদেন, একটা হচ্ছে মঞ্জুরকৃত সুদ আর একটা হচ্ছে ধার্যকৃত চার্জ, এই দুইটা নগদভুক্ত হয়নি। তাহলে নগদভুক্ত করব 700 টাকা এবং কত টাকা? 200 টাকা। একটা হচ্ছে মঞ্জুরকৃত সুদ আরটা হচ্ছে ধার্যকৃত চার্জ। দেখো তো লিখছে কিনা উত্তরে। এই দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 700 আর ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এটা এখন সবগুলো যোগ করে এখানে নিয়ে যাও, 1,11,900 টাকা হয়েছে। অর্থাৎ 46,000 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত সবগুলো যোগ করে এখানে আসছে। একদম সহজ প্রশ্ন। আমাদের খ নম্বর প্রশ্নটা করা শেষ। এরপরে দেখবো আমরা গ নম্বর প্রশ্নটা। এখানে কি দিতে বললো? উপরের তথ্যের মাধ্যমে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। আমি অনেক ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করছি, যারা ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো দেখে আসতো তারা পারবেন ইনশাল্লাহ। শুরু করো। আমরা প্রথমে কি করি? ব্যাংক সমন্বয় বিবরণী করতে বললে আমাদের প্রথমে কী করতে হয়? সূত্র নির্ণয় করতে হয়, বা কোন সূত্রের মধ্যে পড়ছে সেটা নির্ণয় করতে হবে। আমরা একটু দেখে আসি কোন সূত্রের মধ্যে পড়ছে। উপরে পরে দেখি 2024 সালে 31 ডিসেম্বর তারিখে সবুজ অ্যান্ড কোম্পানির নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ছিল 80,000 টাকা। এখানে এই কথাটা লুকিয়ে আছে সূত্রটা। নগদ বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ছিল 80,000 টাকা। তাহলে সূত্রে একটু দেখে আসি, নগদ বই মোতাবেক কথাটা কোথায় আছে? আমাদের 4টা সূত্রের মধ্যে দেখো কোনটা সূত্রের মধ্যে নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা হচ্ছে ব্যাংক বই অনুযায়ী, এটা নগদ বই যে ব্যাংক জমা অতিরিক্ত এটা, আর নগদ বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক বই বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে আমাদের মিলে 1 নম্বর সূত্রের সাথে নগদ বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। দেখো তো মিলছে কিনা? নগদ বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ বহি আর বই আর কি একই কথা। নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 80,000 টাকা, এই কথাটার সাথে মিলছে। তাহলে সূত্রটা কী দাঁড়ালো? সূত্র হলো ব্যাংকে বেশি থাকলে প্লাস, কম থাকলে মাইনাস। অর্থাৎ ব্যাংকে বেশি থাকলে যোগের অংশ লিখব, কম থাকলে বিয়োগের অংশ লিখব। এখন কোন কোন লেনদেন দ্বারা আমাদের ব্যাংকে বেশি আছে আমরা একটু চেক করব। একটু মুছে দিয়ে এগুলো সুবিধার্থে। আচ্ছা,
এখন আসি আমরা প্রথমে ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে কি লিখতে হয়, এই কথাটা লিখে দিতে হবে। নগদ বই মোতাবেক ব্যাংক জমা, নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ছিল 80,000 টাকা। উপরে লিখে দিচ্ছে কিনা দেখে আসি আমরা একটু। এই দেখো নগদ বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 80,000 টাকা। এরপরে যোগের অংশে কোন কোন আইটেমগুলো আসবে সেগুলো লিখবো, বিয়োগের অংশে কোন কোন আইটেমগুলো আসবে সেগুলো আমরা লিখবো। আচ্ছা, প্রথমে যাই। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত মোট 46,000 টাকার চেক নগদ বইতে লেখা হয়নি। নগদ বইতে লেখা হয়নি মানে কি, ব্যাংকে অবশ্যই লিখছে। নগদ বইতে না লিখলে ব্যাংকে লিখবে, ব্যাংকে না লিখলে কোথায় লিখবে, নগদ বইতে লিখবে। এটা তো বলেই দিছে নগদ বইতে লিখিনি, এখন লিখছে কোথায়, ব্যাংকে। এখন ব্যাংকে লিখলে ব্যাংক বাড়ছে নাকি কমছে সেগুলো আমাদের একটু চেক করে দেখতে হবে। আমরা প্রথমে একটু এখানে লিখে নিই। এটা হচ্ছে আমার ব্যাংক বই। ব্যাংক বই এখানে কত আছে, 80,000 টাকা। প্রথম ছিল একদম 80,000 টাকা, আমরা এখানে 80,000 টাকা লিখলাম। এরপর এখানেও দিলাম 80,000 টাকা। ব্যাংক বই আছে ধরে নাও 80,000 টাকা, নগদ বই 80,000 টাকা আছে ধরে নিলাম। এরপরে এই লেনদেনটাতে আসি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত মোট 46,000 টাকার চেক নগদ বইতে লেখা হয়নি। তার মানে কি, ব্যাংকে লিখছে। তাহলে ব্যাংকে লিখলে ব্যাংক কত টাকা বাড়াইছে, তাহলে 46,000 টাকা। 46,000 টাকা বেড়ে গেছে। আদায়ের জন্য মানে হচ্ছে ব্যাংক কালেকশন করে আমার অ্যাকাউন্টে জমা করে দিবে, যে সেটা জমা করে দিল, কিন্তু নগদ বইতে লিখে নি। সেটা নগদ বইতে লিখে নি মানে কি, নগদ বই এখনও কি আছে, কম আছে, ব্যাংকে কিন্তু বেড়ে গেছে। তাহলে ব্যাংক বেড়ে গেলে কি হয়, প্লাস, অর্থাৎ যোগের অংশে যাবে। দেখো তো এখানে গেছে কিনা উত্তরে। এই দেখো, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক নগদ বইতে লিখে নিচ্ছে 46,000 টাকা, এই যোগের অংশে আসছে। এরপরটা আমরা যাই 2 নম্বরটা। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ 50,000 টাকা নগদ বইতে লিখিনি, অর্থাৎ নগদ বইতে লেখা হয়নি। এখন ব্যাংক কমছে নাকি বাড়ছে একটু দেখি আমরা। ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ। এখন পাওনাদার মানে হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে পাই তাকে পরিশোধ করে দিছে, দিয়ে দিছে, অর্থাৎ কোথায় থেকে দিছি, ব্যাংক থেকে দিছি। তাহলে পরিশোধ করলে কমে নাকি বাড়ে, অবশ্যই কমে। কোথায় থেকে কমছে, ব্যাংক থেকে। তাহলে ব্যাংক কম আছে নাকি বেশি আছে, অবশ্যই ব্যাংক কম আছে। ব্যাংক থেকে কমে গেছে না, আমার এটা দেখার দরকার না। আমার সূত্র হচ্ছে ব্যাংক বাড়লে আমি যোগের অংশ লিখবো, ব্যাংক কমলে বিয়োগের অংশ। এখন ব্যাংক তো কমে গেছে, কমলে এখন কি হবে, এটা বিয়োগের অংশে যাবে। তাহলে এটা বিয়োগ, তাহলে বিয়োগ অংশে লিখছি কিনা একটু দেখে আসি না আমরা। এই দেখো, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ 50,000 টাকা বাদের অংশে লিখছে আর কি, বিয়োগের অংশে। আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটা। এরপরটা আমরা দেখি, পাওনাদার বরাবর ইস্যুকৃত 10,000 টাকা এবং 14,000 টাকা দুটি চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে হচ্ছে পাওনাদার বরাবর মানে কি, পাওনাদার মানে হচ্ছে যে ব্যক্তি মালিক থেকে বা ব্যবসায়ীর মালিক থেকে টাকা পাইতো, সেই ব্যক্তিগুলোকে নগদ টাকার বিনিময়ে কি দিয়ে দিচ্ছে, চেক দিয়ে দিচ্ছে। তাহলে মালিক যখন দিয়েছিল সে তার বইয়ে তুলছিল, এখন তার বই কোনটা, নগদ বইটা। সে তার বই থেকে কত টাকা কমাইছিল, 10,000 টাকা কমাইছে, আবার কমাইছে হচ্ছে 14,000 টাকা, দুইটাই কমাইছে। কিন্তু এই চেক দুইটা নিয়ে তারা যে ব্যক্তিকে দিচ্ছে, সে ব্যক্তিগুলো কোথায় যাবে, আমার ব্যাংকে যাবে বা মালিকের ব্যাংকে যাবে। সেখান থেকে যখন তুলে নিয়ে যাবে তখন ব্যাংক থেকে কমবে। কিন্তু এখানে বলে দিছে কি, ব্যাংকে উপস্থাপিত হয়নি, অর্থাৎ ওই ব্যক্তিগুলো এখনও ব্যাংকে যায়নি। তার মানে ব্যাংক থেকে কমে নাই, নগদ বই থেকে কমে গেছে। তাহলে এখানে নগদ বই থেকে কমছে, ব্যাংক থেকে এখনও যায়নি। এটা দ্বারা কি বোঝাচ্ছে, ব্যাংক অবশ্যই বেশি আছে, কারণ ব্যাংক থেকে তো কমার কথা কত, 10,000 এবং 14,000, তাহলে সেটা তো কমে নাই। এটা না কমা মানে কি, ব্যাংকে বেশি আছে। ব্যাংকে বেশি থাকলে কি, প্লাস কত টাকা বেশি আছে, 10,000 এবং 14,000 টাকা। দেখো তো আমাদের উত্তরে দিচ্ছি কিনা একটু মিলে আসি আমরা। এখানে দেখো 10,000 এবং 14,000 একসাথে দিচ্ছে, এখানে 24,000 টাকা। পাওনাদার বরাবর ইস্যুকৃত দুটি চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, অর্থাৎ 10 এবং 14,000 টাকা মিলে 24,000 টাকা একসাথে দেখানো হয়েছে এখানে। এরপরটাতে যাই, একজন দেনাদারের নিকট হতে ব্যাংক কর্তৃক আদায় 25,000 টাকা নগদ বইতে 17,000 টাকা লেখা হয়েছে। আচ্ছা, এখানে বলতেছে যে একজন দেনাদার নিকট থেকে ব্যাংক কর্তৃক আদায়, অর্থাৎ আমি যার কাছে টাকা পাই সে কী করছে, আমাকে টাকা না দিয়ে আমার ব্যাংকে জমা দিয়ে দিছে। কত টাকা, 25,000 টাকা। ব্যাংক বাড়াইছে কত টাকা, 25,000 টাকা বাড়াইছে। কিন্তু এখানে নগদ বই বাড়াইছে কত, 17,000 টাকা, কারণ নগদ বইতে লিখছে বলতেছে কত, 17,000 টাকা। এখন কোথায় বেশি আছে, ব্যাংকে বেশি আছে, কারণ ব্যাংক 25,000 টাকা বাড়াইছে, নগদ বলে বাড়াইছে 17,000 টাকা। তার মানে কি, ব্যাংক বেশি বাড়াইছে, ব্যাংকে বেশি আছে। কত টাকা বেশি আছে, 8,000 টাকা। কীভাবে, 25,000 টাকা থেকে 17,000 টাকা বাদ দাও, 8,000 টাকা। এখন ব্যাংক বেশি আছে 8,000 টাকা, তাহলে ব্যাংক বেশি থাকলে সূত্র অনুসারে কি, ব্যাংক বেশি থাকলে প্লাস। তাহলে প্লাসের অংশ দিচ্ছি কিনা একটু চেক করে আসি আমরা। এই 8,000 টাকা দেখো, দেনাদার নিকট হতে ব্যাংক কর্তৃক আদায়, কিন্তু নগদ বইতে লেখা হয়নি, 25,000 বিয়োগ 17,000 টাকা। এরপরটা, জমাকৃত 7,000 টাকার চেক ব্যাংক আদায় করেছে,
কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত নগদভুক্ত হয়নি। তার মানে কি আমাদের অঙ্কটা দেখো 31 ডিসেম্বর মাসের, এখন 31 ডিসেম্বরের মধ্যে ব্যাংক কী করতে পারে, নগদ বইতে আমি লিখি নাই, জমাকৃত 7,000 টাকার চেক ব্যাংক আদায় করেছে। কে জমা দিছিল? অবশ্যই মালিক জমা দিছিল। সে জমা দিয়ে হয়তো ব্যাংকে আদায় হয়ে গেছে কিন্তু নগদে লিখে নাই, তাহলে ব্যাংক লিখেছে, ব্যাংকে যখন চেক পাঠিয়েছে সেটা ব্যাংকে কিছু যখন বলে নাই বা আদায় করতে পারে নাই এই ধরনের কোনো কথা উল্লেখ নেই, তার মানে আমাকে ধরে নিতে হবে সেটা ব্যাংক আদায় করে আমার অ্যাকাউন্টে জমা করে দিছে। কত টাকা? 7,000 টাকা। কিন্তু নগদ বইতে লিখে নাই, এখানে বলে দিছে, তাহলে নগদ বইতে লিখে নাই মানে ব্যাংক বাড়াইছে, নগদ বই বাড়াতে পারে নাই, তাহলে ব্যাংক বাড়ানো মানে ব্যাংক বেশি আছে, তাহলে বেশি থাকলে কী হয় সূত্র অনুসারে প্লাস, তাহলে প্লাসের অংশ দিচ্ছে কিনা দেখি আমরা একটু। এ দেখো 7,000 টাকা জমা দিতে ব্যাংক আদায় করেছে কিন্তু নগদ বইতে লেখা হয়নি। একেবারে শেষ লেনদেনটা আমাদের ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 700 টাকা, ধার্যকৃত চার্জ 200 টাকা। এখানে দুইটা লেনদেন, একটা হচ্ছে মঞ্জুরকৃত সুদ। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ মানে হচ্ছে ব্যাংকে টাকা রাখছি, তার বিনিময়ে সে আমাকে লাভ দিছে। তো লাভ দিলে ব্যাংক অ্যাকাউন্ট টাকা বাড়ে নাকি কমে? মনে করো 1 লক্ষ টাকা রাখছো, 1 মাস পর লাভ দিয়েছে 700 টাকা, তাহলে টোটাল কত টাকা হলো? 1 লক্ষ প্লাস 700 অর্থাৎ 1,700,000 টাকা হলো। এটা দ্বারা কি হলো? ব্যাংক বৃদ্ধি পেল। ব্যাংক বৃদ্ধি পেলে কি? প্লাস। এই অংশটা যাবে প্লাসের অংশে। দেখো প্লাসের অংশে দিচ্ছে কিনা, এ দেখো ব্যাংক মঞ্জুরকৃত সুদ 700 টাকা এই যোগের অংশে। এরপরটা বলছে ধার্যকৃত চার্জ। ব্যাংক যেমন সুদ দেয় তেমন বাৎসরিক 2 বার সুদ কাটে, অর্থাৎ চার্জ কাটে, সুদ না চার্জ কাটে থাকে আর কি। সেই ধরনের একটা চার্জ কাটছে 200 টাকা। চার্জ কাটা মানে ব্যাংক থেকে কমাই ফেলা, ব্যাংক থেকে কী করা? কমাই ফেলা। তাহলে ব্যাংক কমছে, ব্যাংক কমলে কি? বিয়োগ। দেখো তো এখানে বিয়োগের অংশ দিচ্ছি কিনা, দেখো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা। আমাদের শেষ, আর কোনো লেনদেন নাই। আমরা এখন যোগ বিয়োগ করে দেখব। এখানে 80,000 টাকা অঙ্কের উপর থেকে লিখে আসছি, প্রথমে দেখে দিয়েছিলাম। এরপরে এই যোগে যে লেনদেনগুলো আসছে 46,000 টাকা থেকে 700 টাকা পর্যন্ত, এই সবগুলো যোগ করে আসছে 85,700 টাকা। উপরে ছিল 80,000, তার সাথে 85,700 যোগ করা আসবে 1,65,700 টাকা। এরপরে বাদ অর্থাৎ বিয়োগের লেনদেনগুলো এখানে বাদে বা বিয়োগে আসছিল দুইটা লেনদেন, একটা 50,000, একটা 200। 50,200 টাকা হলো, যোগ করে 50,000 সাথে 200 যোগ করলে 50,200। এখন উপর থেকে আমরা যেটা আনলাম 1,65,700 থেকে 50,200 বিয়োগ করলে 1,15,500। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন এই বরাবর লিখতে হবে কি? ব্যাংক বিবরণের মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এটা অনেকবার বলছি আমি, এর আগের ভিডিওগুলোতে বলছি। আমরা নগদ বইতে দিয়ে শুরু করলে লিখব কি? ব্যাংক বই বা ব্যাংক বিবরণ অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছ। আমি এটা খুব দ্রুত করিয়েছি। আমাদের ভিডিওগুলো পূর্বে যারা দেখো নাই, পূর্বের ভিডিওগুলো দেখে আসলে ইনশাআল্লাহ আপনারা এগুলো ভালোভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।